মিঠুন ফুলবাড়ি ধাবাতে ওয়েটার হিসেবে জয়েন করার পরই তাদের রেস্টুরেন্টে মহিলা কাস্টমারদের ভিড় বেড়ে যায়। এরকমই একদিন সুন্দরী একটি মেয়ের ফোন কুড়িয়ে পায় মিঠুন, এবং তারপরই শুরু হয় তাদের প্রেম। কিন্তু সে জানতো না মেয়েটি আসলে কে। এই গল্পে রাজা রানী আর রোমিওর কাহিনী আমরা জানবো। আর এই সিরিজের শেষ টুইস্টটা কিন্তু তোমরা এক্সপেক্টও করতে পারছো না। তাই চলো এবার শুরু করা যাক। আর শুরু করার আগে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। সিরিজের শুরুতে আমরা আমাদের রোমিওকে দেখি, যার পিছনে একজন তাকে গুলি করার জন্য রেডি ছিল। সে তাকে এখানে এনেছেই মেরে ফেলার জন্য। এই সময় ছেলেটি মনে মনে ভাবে, শুনেছি মরার আগে চোখের সামনে পুরো লাইফের ফ্ল্যাশব্যাক ভেসে ওঠে, কিন্তু আমার ফ্ল্যাশব্যাকে তো শুধুমাত্র একজনই, এবং সেখানেই আমরা একটি মেয়েকে দেখতে পাই। ছেলেটি বলে, ভালোবাসার গল্পে রোমিও জুলিয়েট একসাথে মরেছিল, কিন্তু আমার গল্পে রোমিও একা মরবে। কিন্তু তাকে কেন এরকম পরিস্থিতিতে পড়তে হলো আমরা এবার সেইটাই জানব। আমাদের রোমিওর নাম মিঠুন দাস। ফুলবাড়ি টাউনে সে 1 বছর হলো এসেছে, এবং সেখানেরই ফুলবাড়ি ধাবা বলে একটি রেস্টুরেন্টের সে ওয়েটার। সেখানে আসার পর থেকেই রেস্টুরেন্টে মেয়ে কাস্টমারদের সংখ্যা বেশি হয়ে গেছে। এখানে আমরা মিঠুনের রুমমেট কাম ভাই এবং বন্ধু গুড্ডুকে দেখতে পাই। গুড্ডু এই হোটেলেরই রান্নার কাজ করে, এবং সে একটু মেয়েলি ধরনের বা গেয়ে বলা যায়, তাই অন্যরা তাকে মাসি বলে ডাকে। এবার আমরা দেখি একদিন রাতে সব কাস্টমার চলে যাওয়ার পর হঠাৎ মিঠুন খেয়াল করে একটা ফোন পড়ে আছে। ফোনটায় পাসওয়ার্ডও দেওয়া ছিল, কিন্তু গুড্ডু কোনোভাবে সেটা খুলে দেয়। মিঠুন দেখে ফোনে খুব সুন্দর একটি মেয়ের ফটো। তখনই ফোনে সেই মেয়েটির কল আসে, এবং তাদের মধ্যে কথা হয় যে পরদিন মেয়েটি এসে ফোনটি ফেরত নিয়ে যাবে। এবার পরদিন মেয়েটি আসে এবং মিঠুন তাকে তার ফোনটি ফেরত দিয়ে দেয়। মেয়েটি তাকে টিপসও দিতে চায়, কিন্তু মিঠুন তা নেয় না। মিঠুনের তো মনে মনে মেয়েটিকে খুবই পছন্দ হয়েছিল, কিন্তু সে কে বা তার ব্যাপারে কিছুই সে জানতো না। এবার পরদিন ভাগ্যক্রমে গুড্ডু এবং মিঠুন যাওয়ার পথে আবার তাকে দেখতে পায়। তার গাড়ি খারাপ হয়ে যাওয়ায় সে সেখানে দাঁড়িয়েছিল। মিঠুন তাকে দেখে গুড্ডুকে অটো থেকে নামিয়ে দেয় এবং মেয়েটিকে লিফট দেয়। এখানে মেয়েটি কথায় কথায় নিজে থেকেই মিঠুনকে তার ফোন নাম্বার দেয়, কারণ তারও মিঠুনকে পছন্দ হয়েছিল। এবার আমরা জানতে পারি তার নাম গায়ত্রী। কিন্তু কে গায়ত্রী? পরদিনই গুড্ডু মিঠুনকে সেই দিনের নিউজ পেপার দেখায়, যেখানে আমরা দেখতে পাই সেই অঞ্চলের একজন প্রভাবশালী ব্যক্তি বিষ্ণু অধিকারীর ফটো, এবং সেই ফটোর পিছনে যে গাড়িটা রয়েছে সেই গাড়িটাই কিন্তু আগের দিন আমরা দেখেছিলাম গায়ত্রীর সাথে। এবং এখানে আমরা জানতে পারি বিষ্ণু অধিকারীর বউই হচ্ছে গায়ত্রী। যে বিষ্ণু জানতে পারলে কিন্তু ভালো হবে না, তুই জানিস না তুই কোথায় পা দিচ্ছিস। তো মিঠুন তো ততক্ষণে গায়ত্রীর প্রেমেই পড়ে গেছিল। এবার তখনই গায়ত্রীর ফোন আসে, এবং আবারও আগের দিনের মতো তারা একই জায়গায় দেখা করে। এরপর থেকে প্রতিনিয়তই তাদের দেখা সাক্ষাৎ চলতে থাকে। গায়ত্রীর বিবাহিত হওয়া বা তার বরের সামাজিক স্ট্যাটাস কোনোটাই তাদের ভালোবাসার পথে বাধা হয় না। প্রতিদিনই প্রায় গায়ত্রী মিঠুনের সাথে একটি মন্দিরে যেত। এবার তারা এরকমই একদিন ঘুরতে বেরিয়েছিল, এবং তারা ঝর্ণার ধারে ঘুরতে গেছিল, এবং সেখানেই তাদের কথোপকথন থেকে আমরা তাদের দুজনের অতীতের ব্যাপারে কিছু সত্য কথা জানতে পারি। এখানে আমরা মিঠুনের আসল পরিচয় জানতে পারি। মিঠুন বলে তার নাম মিঠুন দাস নয়, তার আসল নাম ইমরান মণ্ডল। তার একটা খারাপ অতীত আছে, সেই সব ছেড়ে সে 1 বছর হলো এখানে এসে থাকছে। অন্যদিকে গায়ত্রী বলে যে তোমার একটা খারাপ অতীত আছে, কিন্তু আমার বর্তমানটাই খারাপ। তার জীবনটা খুব একটা সুখকর নয়। কলেজ জীবনে গায়ত্রী বিকাশ নামে একটি ছেলের সাথে প্রেম করত। একদিন তারা একসাথে ফিরছিল, তখনই বিষ্ণু এবং দলবল এসে সেই ছেলেটিকে তুলে নিয়ে যায়। অন্যদিকে গায়ত্রীর বাবাও জোর করে বিষ্ণুর সাথেই গায়ত্রীর বিয়ে দিয়ে দেয়। বিয়ের রাত থেকেই বিষ্ণু তার উপর শারীরিক অত্যাচার শুরু করে, এবং এখানে আমরা গায়ত্রীর পিঠে বিষ্ণুর চুরুটের ছ্যাঁকার দাগও দেখতে পাই। গায়ত্রী তাকে বলে বিকাশের দেহ পরদিন শহরের বাইরে টুকরো টুকরো অবস্থায় পাওয়া গেছিল, সুতরাং সে তার বিবাহিত জীবনে একদমই সুখী নয়, এবং এই সব কথা বলে সে মিঠুনকে জড়িয়ে ধরে। এবার আমরা দেখতে পাই যে মিঠুন তাকে অটো করে নামিয়ে দিতে যায়। তখনই সেখানে বিষ্ণুর গাড়ি চলে আসে, এবং গায়ত্রী অটো থেকে নেমে বিষ্ণুর গাড়িতে উঠে যায়। এবার আমরা 2013 সালের ঘটনা দেখি, যেখানে আমরা মিঠুন ওরফে ইমরানের অতীত কাহিনী জানতে পারি। আমরা দেখতে পাই বর্ধমান জেলার মেমারিতে ইমরানের বাড়ি ছিল। স্কুলে পড়াকালীন কোনো একটি হিন্দু মেয়ের সাথে সে সম্পর্কে জড়িয়ে পড়েছিল, কিন্তু সেই মেয়েটির বাবা মিথ্যে অপবাদে ইমরানকে পুলিশের কাছে ধরিয়ে দেয়,
এবার আমরা বর্তমান সময় ফিরে আসি। এবার ওই দিন সকালে ওই রকম হওয়ার পর থেকে সে গায়ত্রীকে ফোনে পায় না, তার ফোন বারবার সুইচ অফ আসছিল। ইমরান খুব চিন্তিত হয়ে পড়ে, তার সাথে গায়ত্রীকে দেখে নেওয়ার ফলেই কি তার সাথে বাজে কিছু হয়েছে? এবার ইমরান তারপর দিনই ফুড ডেলিভারি বয় সেজে বিষ্ণু অধিকারীর বাড়িতে যায় এবং বলে যে হোটেলের রুলস আছে, যে অর্ডার করেছে তাকেই দিতে হবে, তাছাড়া অন্য কাউকে দেওয়া যাবে না। এই শুনে বিষ্ণু সেখানে আসে এবং খুব ঠান্ডা কিন্তু ভয়ঙ্করভাবে বলে, কুরুক্ষেত্রের যুদ্ধে 150 কোটি লাশ পড়েছিল, শুধুমাত্র দ্রৌপদীর গায়ে হাত পড়েছিল বলে। এখনও এই দেশে নারীদের সম্মান সবার ওপরে। 150 কোটি, আর তুই তো মাত্র একটা। এবং তার আনা খাবারটা ছুঁড়ে ফেলে দেয়। ইমরান ওখান থেকে চলে আসে। এবার সেই দিন রাতে গায়ত্রী তাকে ফোন করে এবং বলে বিষ্ণু সব কিছু জেনে গেছে, তাকে খুব মেরেছে। ইমরান সেই শুনে বলে যে সে এক্ষুনি তাকে উদ্ধার করতে আসছে, কিন্তু গায়ত্রী বলে যে সেটা সম্ভব না, বিষ্ণু খুবই শক্তিশালী। কিন্তু গায়ত্রীর কাছেই একটা প্ল্যান আছে। সে 2 দিন পর ভোরবেলায় ইমরানকে দেখা করার কথা বলে। সে কোনোভাবে বাড়ি থেকে লুকিয়ে বেরিয়ে আসবে। এবার তারা দেখা করে এবং সেখানে গায়ত্রী তাকে তার প্ল্যানের ব্যাপারে বলে। সে বলে যে তুমি আমাকে কিডন্যাপ করবে, মানে সত্যিকারের কিডন্যাপ নয়, কিডন্যাপের নাটক। তারপর বিষ্ণুর থেকে 25 লাখ টাকা চাইবে। বিষ্ণু আমাকে ভালোবাসে না ঠিকই, কিন্তু ওর ইগো অনেক বড়, তাই ওর এলাকা থেকে ওর বউ গায়েব হয়ে গেছে এটা শুনলে ও টাকা দিতে রাজি হয়ে যাবে। তারপর সেই টাকা নিয়ে ইমরান কলকাতা পালিয়ে যাবে, গায়ত্রী ফিরে যাবে তার নিজের বাড়িতে। কিন্তু তার 2 দিন পর গায়ত্রী লুকিয়ে সেখান থেকে পালাবে এবং কলকাতা চলে যাবে এবং বিষ্ণু এবং গায়ত্রী নতুন করে তাদের জীবন শুরু করবে। ইমরান গুড্ডুকে এই প্ল্যানের ব্যাপারে বলে, কিন্তু গুড্ডু বারবার ইমরানকে বারণ করে যে এইসব ব্যাপারে না জড়াতে। সে বলে যে গায়ত্রী তোকে ব্যবহার করছে, কাজ হয়ে গেলেই ছুঁড়ে ফেলে দেবে। কিন্তু ইমরান সেসব কথা শোনে না, উল্টে সে গুড্ডুর ওপরই রাগ করে। এবার তাদের প্ল্যান মাফিক নির্দিষ্ট দিনে গায়ত্রী বাড়ি থেকে বেরিয়ে ফুলবাড়ির কেল্লায় চলে আসে এবং ইমরান গলা বদল করে বিষ্ণুকে ফোন করে। সে বিষ্ণুকে বলে যে 25 লাখ টাকা না পেলে তোর বউ আর বাঁচবে না। এবার প্ল্যান অনুযায়ী কেল্লাতে সে গায়ত্রীর হাত পা বেঁধে সেখানে রেখে আসে, যাতে কেউ সন্দেহ না করে যে এটা নকল কিডন্যাপিং। এবার ইমরানের কথা মতো বিষ্ণুর লোক টাকা নিয়ে ফুলবাড়ি বাজারে হাজির হয়। এবার ইমরান দূর থেকে সেই লোকটির ওপর নজর রাখে এবং তাকে নির্দেশ দেয় যে একটা পার্টিকুলার চাতালের ওপর ব্যাগটা রেখে দিয়ে চলে যেতে। এবার ইমরান যতক্ষণে এসে টাকার ব্যাগটা উঠাতে যাচ্ছিল, তার আগেই অন্য একটা ছেলে এসে ব্যাগটি উঠিয়ে নেয়। একটি ছিচকে চোর, সে দূর থেকে দেখতে পেয়েছিল একজন ব্যাগ রেখে গেল এবং সেটা দেখেই সে ব্যাগটি উঠাতে চলে এসেছিল। এবং সে ব্যাগ ওঠানোর সাথে সাথেই পাশ থেকে সিভিল ড্রেসে পুলিশরা এসে তাকে অ্যারেস্ট করে। অর্থাৎ বিষ্ণু আগে থেকেই সিভিল ড্রেসে সেখানে পুলিশ মোতায়েন করেই রেখেছিল, কিন্তু তারা আসল কালপ্রিট অর্থাৎ ইমরানকে ধরেনি, তারা সেই ছিচকে চোরটিকে ধরে নিয়ে যায়। ইমরান সেই দেখে ভয় পেয়ে যায় এবং সঙ্গে সঙ্গে ছুটতে ছুটতে আবার কেল্লায় ফিরে যায়, যেখানে সে গায়ত্রীকে বেঁধে রেখেছিল। কিন্তু সেখানে গিয়ে সে দেখে গায়ত্রীর জায়গায় অন্য একটি মেয়েকে হাত পা বেঁধে রাখা হয়েছে, যাকে দেখতে কিছুটা গায়ত্রীর মতনই, এবং তার পরনেও গায়ত্রীর মতো পোশাক, গায়ত্রীর মতো অলংকার। এবং সবচেয়ে বড় কথা হলো এই মেয়েটি আর জীবিত নেই। ইমরান তাকে চেনে না। সঙ্গে সঙ্গে সে পুলিশের গাড়ির আওয়াজ পায় এবং সেখান থেকে পালায়। এবার আমরা ইমরানের অতীতের দৃশ্য দেখতে পাই। তাকে যখন পুলিশ অ্যারেস্ট করে তার গ্রাম থেকে নিয়ে যাচ্ছিল, তখনই সে পুলিশের চোখে ধুলো দিয়ে সেখান থেকে পালিয়েছিল এবং তারপর থেকে সে পালিয়েই তার জীবন কাটাচ্ছে। কখনো এই গ্রামে, কখনো ওই শহরে, কখনো রিক্সা চালিয়ে, কখনো ড্রাগ পাচার করে, এইভাবেই সে দিন কাটাচ্ছে এবং গত 1 বছর হলো সেই ফুলবাড়ি এলাকায় এসে রয়েছে। সে চায় এই সমস্ত ভয়ঙ্কর অতীত ভুলে গিয়ে সে নতুন করে সুন্দর একটা জীবন তৈরি করুক। এবার ফুলবাড়ি কেল্লাতে গায়ত্রীর দেহর কাছে ততক্ষণে পুলিশ চলে এসেছিল এবং পুলিশ দেখে কনফার্ম করে যে হ্যাঁ, এটা বিষ্ণু অধিকারীর স্ত্রী গায়ত্রীরই দেহ। তাহলে ওই মেয়েটা কে ছিল যে নিজেকে গায়ত্রী বলে পরিচয় দিয়েছিল? আসল গায়ত্রী তাহলে কে? এবার পুলিশ এই কেস নিয়ে তদন্ত করতে করতে বিষ্ণুর সাথে কথা বলতে আসে এবং বিষ্ণু এখানে সন্দেহ প্রকাশ করে যে একজন ডেলিভারি বয় কিছুদিন আগে আমাদের বাড়িতে এসেছিল, সেই ঘটনার সাথে জড়িত থাকলেও থাকতে পারে, কারণ সে যে খাবারটা এনেছিল সেটা ননভেজ, আর গায়ত্রী কখনো ননভেজ খাবার খেত না। এবার আমরা দেখি বিষ্ণু আসল গায়ত্রীর দাহকার্য সম্পন্ন করে এবং এখানেই আমরা বিষ্ণু অধিকারীর গল্প জানতে পারি এবং আমাদের সমস্ত কনফিউশন এবার আস্তে আস্তে দূর হবে।
এই গল্পের রাজা অর্থাৎ বিষ্ণু অধিকারী ছিল পাহাড়গঞ্জের প্রভাবশালী এবং বিত্তশালী ব্যক্তি মণিলাল চৌধুরীর সামান্য কর্মচারী। হঠাৎই মণিলাল তাকে ডেকে পাঠায় এবং বলে যে তুই বিয়ে করবি গায়ত্রীকে। এখানে বিষ্ণুর মতের কোনো পরোয়া মণিলাল করে না, যদিও বিষ্ণু তো খুব খুশিই ছিল, কারণ রাজকন্যা এবং রাজত্ব দুটোই তার হবে, যদিও তার সেই স্বপ্নটা স্বপ্নই থেকে যায়। কারণ বিষ্ণুর কথা মতো বলতে গেলে মণিলাল চৌধুরী ছিল ধৃতরাষ্ট্র এবং তার মেয়ে ছিল দুর্যোধন। এখানে আমরা দেখতে পাই যে তার মেয়ে গায়ত্রীর প্রতি মণিলাল চৌধুরী পুরোপুরি অন্ধ ছিলেন। গায়ত্রীর কিছু স্কিন প্রবলেম ছিল, তার জন্য সে বাড়ির বাইরে খুব একটা বেরোতো না। মণিলাল তার মেয়েকে বলেন যে ব্যবসার সমস্ত দায়িত্ব তোর, তুই সব ব্যবসা সামলাবি, আর গতর খাটবে বিষ্ণু। এখানে বিষ্ণুর ব্যবসায় কোনো অধিকার ছিল না, তার সিদ্ধান্ত নেওয়ার কোনো ক্ষমতাও ছিল না। কেবলমাত্র তাকে একটি মাসোহারা দেওয়া হতো, ৮,৫০০ টাকার মাসোহারা। অর্থাৎ বাইরে মণিলাল চৌধুরীর জামাই হিসেবে তার যে জাঁকজমক এবং প্রতিপত্তি, ভেতরে ভেতরে সবটাই ছিল মিথ্যা। বিষ্ণু এবং গায়ত্রীর বিয়ে হয়ে যায় এবং তাদের ফুলশয্যার রাতে বিষ্ণু যখন গায়ত্রীর ঘরে যায়, গায়ত্রী তাকে বলে যে তোর মাকে পোড়ানোর টাকাটাও আমার বাবা দিয়েছিল, এইটা তোর অকাত, আর তুই আমার সাথে ফুলশয্যা করবি, এবং তাকে সেখান থেকে তাড়িয়ে দেয়। ব্যবসার সব কাজে গায়ত্রী সামলাতো, সমস্ত ক্ষমতা তার হাতে ছিল। বিষ্ণু কেবলমাত্র নামকা ওয়াস্তে জামাই হয়েছিল। আমরা মণিলালের ম্যানেজার অখিল বাবুকেও দেখি, যে মণিলালের প্রতি খুবই অনুগত ছিল। অন্যদিকে আমরা জামালকেও দেখতে পাই, যে ক্রমে বিষ্ণুর ডান হাত হয়ে উঠছিল। এবার বিষ্ণু নিজের প্রতি এই অন্যায় মেনে নিতে পারে না এবং ব্যবসায় নানা রকম ২ নম্বরই করে এবং ঘুষ নিতে শুরু করে। এবার স্ত্রীর থেকেও সে আশানুরূপ কিছু পেত না, তাই সে বারে যেতেও শুরু করে এবং সেখানেই তার পরিচয় হয় আমাদের নকল গায়ত্রী অর্থাৎ রানীর সাথে। এবার একদিকে সে রানীর সাথে সম্পর্ক শুরু করে এবং অন্যদিকে ব্যবসা থেকে টাকা সরিয়ে পকেট ছোলাতে থাকে। অখিলবাবু তার এই চুরি ধরে ফেলেন এবং গায়ত্রীকেও বলে দেন। গায়ত্রী তাকে সকলের সামনে অত্যন্ত অপমান করে এবং শাস্তি স্বরূপ তাকে জমাদারের বালতি নিয়ে বাথরুম পরিষ্কার করতে বলে। তার এই অপমান জামাল মেনে নিতে পারে না এবং সব দোষ নিজের ঘাড়ে নিয়ে নেয়। কিন্তু গায়ত্রী তাতেও কনভিন্সড হয় না এবং বিষ্ণু ও জামালের মাসোহারা বন্ধ করে দেয়। বিষ্ণু ঠিক করে এবার যে করে হোক গায়ত্রীকে পৃথিবী থেকে সরাতে হবে এবং তার জন্য একটা বলির পাঠা লাগবে। এবং তখনই তারা খোঁজ পায় ইমরানের এবং এরপর সে রানীকে গায়ত্রী সাজিয়ে ইমরানের সাথে প্রেমের নাটক করায়। সবটাই ছিল তাদের প্ল্যানের অংশ। জামাল এবং বিষ্ণু মিলে গায়ত্রীকে দম বন্ধ করে মেরে ফেলে এবং রানীর জায়গায় গায়ত্রীর বডি রেখে দেয়। ফলে সাপও মরল, লাঠিও ভাঙল না। পাহাড়গঞ্জের একমাত্র রাজা এবার বিষ্ণু অধিকারী। কিন্তু ইমরান আবার এত সহজে সবকিছু ভুলে যাওয়ার পাত্র ছিল না। সে ঠিক করে রানীকে খুঁজে বার করতেই হবে। সে বুঝতে পেরেছিল তার সাথে রানী ২ নম্বরই করেছে। কিন্তু গুড্ডু এখানে তাকে বলে যে চারিদিকে অবস্থা গরম, তাই কিছুদিন তার লুকিয়ে থাকা দরকার এবং তাকে একটি গোপন আস্তানায় লুকিয়ে থাকার ব্যবস্থা করে দেয়। অন্যদিকে পুলিশ এই কেসে তদন্ত করতে শুরু করে দেয় এবং তারা সেই মন্দিরে গিয়ে সেই পুরোহিতের সাথে দেখা করে। এখানে রানী প্রায়ই যেত, কিন্তু তারা গায়ত্রীর ফটো দেখিয়ে পুরোহিতকে জিজ্ঞাসা করে যে এই মহিলাটি কি এখানে আসতো, এবং পুরোহিত দেখে বলেন যে জামা কাপড় এবং সব কিছুতে একই রকম লাগছে, কিন্তু যে আসতো তার মুখে এরকম কোনো দাগ ছিল না, আমি খুব কাছ থেকে দেখেছি। ২জন ইন্সপেক্টর দেবব্রত এবং শিবানী বুঝতে পারে যে ব্যাপারটা এতটাও সহজ না, ডালমে কুছ তো কালা হ্যায়। এবার তারা সেই ফুড ডেলিভারি বয়টির খোঁজে ফুলবাড়ি ধাবাতে আসে এবং সেখানের মালিক তাকে বলে যে কিছুক্ষণ আগেই মিঠুন অর্থাৎ ইমরান বাইক চুরি করে পালিয়েছে। এবার তারা গুড্ডুকে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু গুড্ডু এখানে চালাকি করে তাদের আরও বেশি ভুল পথে চালনা করে। গুড্ডু বলে যে এতদিন কষ্ট করে অপারেশন করানোর জন্য আমি ২ লাখ টাকা জমিয়েছিলাম, ওই বেটার সব টাকা নিয়ে পালিয়েছে। ও তো একদিন আমাকে বলেও দিয়েছিল যে ওর আসল নাম মিঠুন নয়, ওর আসল নাম। এবং তখনই পুলিশ তাকে জিজ্ঞাসা করে যে কি ওর আসল নাম, এবং গুড্ডু বলে ওর আসল নাম তপন গোমস। অর্থাৎ সে বানিয়ে বানিয়ে আর একটা ভুল নাম বলে দেয় এবং পুলিশদের আরও কনফিউজ করে দেয়। এবার গুড্ডু রাতের বেলায় ইমরানের সাথে দেখা করতে আসে এবং তার জন্য কলকাতার টিকিট কেটে নিয়ে আসে যাতে ইমরান পালাতে পারে। কিন্তু ইমরান তাতে রাজি হয় না। সে বলে যে ছোটোবেলা থেকে আমি পালিয়েই বেড়াচ্ছি, কোনো দোষ না করেও আমাকে পালাতে হচ্ছে, আমি আর পালাবো না। গুড্ডু বলে বন্ধু হিসেবে যা যা করার আমি করেছি, আমি আর কিছু করতে পারবো না, এবার যা করার তুই নিজে কর।
এবার আমরা দেখতে পাই যে অখিলবাবু অন্যদিকে থানায় আসেন এবং বলেন যে বিষ্ণুই গায়ত্রীকে মেরেছে। বিষ্ণু কখনোই ভালো না, সে একটা কালসাপ। সে ব্যবসার টাকা থেকে টাকা সরাতো এবং চাইলেই অখিলবাবু সেই সব প্রমাণও দেখাতে পারবে। গায়ত্রী মারা গেলে সমস্ত সম্পত্তি বিষ্ণুর নামে হয়ে যাবে, তাই জন্যই বিষ্ণু এমনটা করেছে। এখানে অখিলবাবু বলেন যে আপনারা চাইলেই আমি সম্পত্তির ট্রান্সফারটা আইনের মারপ্যাচ কষে কিছুদিন পিছিয়ে দিতে পারি। ততদিনে যদি প্রমাণ করা যায় বিষ্ণুই গায়ত্রীকে মেরেছে, তাহলে কিছু একটা হতে পারে। অন্যদিকে ইন্সপেক্টর শিবানী জেনে যান ইমরানের আসল পরিচয়টা কি। তিনি ইমরানের ছবিটি আশেপাশের সমস্ত থানায় ট্রান্সফার করে দিয়েছিলেন। এবার বর্ধমানের মেমরি থানা থেকে ফোন আসে যে ইমরান অর্থাৎ মিঠুনের আসল পরিচয় ইমরান মণ্ডল এবং সে বর্ধমান থেকে ফেরার একজন আসামি। অন্যদিকে আমরা দেখতে পাই বিষ্ণু জামালকে পাঠিয়ে দেয় ইমরানকে খতম করার জন্য, যেটা আমরা একদম প্রথম সিনে দেখেছিলাম। জামাল গিয়ে ইমরানকে দিয়ে একটি চিঠিও লিখিয়ে নেয় যে সেই গায়ত্রীকে মেরেছে এবং সেই গ্লানি থেকেই সে আত্মহত্যা করছে। অর্থাৎ জামাল এখানে ঠিক করেছিল সে ইমরানকে মেরে দিয়ে সেটা আত্মহত্যার রূপ দেবে। কিন্তু তখনই হঠাৎ জামালের একটা কল আসে। বিষ্ণু তাকে কল করেছিল এবং তখনই হঠাৎ কেউ জামালের পিছন দিক থেকে তার মাথায় ব্যাটের বাড়ি মেরে তাকে অজ্ঞান করে দেয় এবং আমরা দেখি গুড্ডুই এখানে ইমরানকে আবার বাঁচায়। তারা দুজন জামালকে নিয়ে তাদের সেই গোপন আস্তানায় ধরে নিয়ে আসে। অন্যদিকে জামালকে না পেয়ে বিষ্ণু চিন্তিত হয়ে পড়ে। এমনিতেই গায়ত্রী মারা যাওয়ার পর থেকেই সে গায়ত্রীকে হ্যালুসিনেট করতে শুরু করেছিল। এবার ইমরান এবং গুড্ডু রানী অর্থাৎ নকল গায়ত্রীকে তার আস্তানা থেকে ধরে নিয়ে আসে। গুড্ডু প্রথম থেকে বলতে থাকে যে ওকে নয় পুলিশের কাছে ধরিয়ে দে, না হলে গুলি করে উড়িয়ে দে, কারণ এই মেয়েটা বেঁচে থাকলে আমাদের জীবন পুরো শেষ করে দেবে। কিন্তু ইমরান সেটা করতে পারে না। রানী বলে যে একবার তার কাহিনীটাও শুনতে, এবং এখানে আমরা রানীর দিকের কাহিনী জানতে পারি। অর্থাৎ আমাদের গল্পের রোমিও এবং রাজার কাহিনী তো আমরা জেনেছি, এবার আমাদের রানীর পয়েন্ট অফ ভিউ থেকে আমরা গল্পটা জানব। ছোটবেলায় বাবা মা মারা যাওয়ার পর মামা মামির কাছে সে মানুষ হয়েছিল। দিনের বেলা তাকে বাড়ির সব কাজ করতে হতো, আর রাতের বেলা তার মামার যৌন হয়রানির শিকার হতে হতো। তার এই নারকীয় জীবনে একমাত্র শান্তি ছিল তাদের গ্রামেরই একটি ছেলে ভিকি, যে কিনা খুব ভালো একজন অভিনেতা ছিল এবং বড় হয়ে সে অ্যাক্টর হতে চাইতো। মামা বাড়ির নানা রকম কষ্টের মধ্যেও ভিকির সাথে তার সময়টা ভালোই কাটতো। কিন্তু হঠাৎই একদিন তার মামার টাকার লোভে রানীর চেয়ে বয়সে অনেকটা বড় একজন লোকের সাথে রানীর বিয়ে ঠিক করে দেয়। তার ফলে রানী ঠিক করে যে সে বাড়ি থেকে পালাবে এবং সে লুকিয়ে লুকিয়ে বাড়ি থেকে পালায়। তাকে বাসে তুলে দেওয়ার জন্য সেদিন ভিকিও এসেছিল। এবার শহরে এসে রানী বুঝতে পারে যে পেটে বিদ্যা না থাকলে আর পকেটে পয়সা না থাকলে তেমন কোনো রাস্তা আর খোলা থাকে না। তার মধ্যে সে দেখতেও সুন্দরী ছিল, তাই তাকে এই কলুষিত পথই বেছে নিতে হয় এবং এইভাবেই সেই বাড়ি এসে পড়ে এবং তার সাথে বিষ্ণু অধিকারীর আলাপ হয়। বিষ্ণু তাকে স্বপ্ন দেখিয়েছিল তাকে তার বাড়ির বউ করে নিয়ে যাবে, কিন্তু প্রায় 3 বছর ধরে তাকে শুধু ভোগই করছিল। সেই সময় রানী ইমরানের খোঁজ পায় এবং তারাই প্ল্যানটা বানায় এবং ইমরানকে ফাঁসিয়ে কাজ হাসিল করে। কিন্তু বউ মারা যাওয়ার পরও বিষ্ণু রানীকে বিয়ে করতে চায় না। রানী থেকে বলে যে ঠিক আছে, এখনই বিয়ে করতে হবে না, অন্তত বাড়িতে নিয়ে গিয়ে তোলো। কিন্তু বিষ্ণু তাতেও রাজি হয় না। উল্টে জামাল রানীকে ধমকি দেয় যে 15 বছর বয়সে আমি প্রথম খুনটা করেছিলাম, তোকে দিয়ে আমার 18 নম্বর খুনটা কমপ্লিট হয়ে যাবে। এবার রানী ইমরানকে বলে যে ইমরান, আমি জানি তুমি আমাকে বিশ্বাস করবে না, কিন্তু ছোটোবেলার ভিকির পর যদি আমি কাউকে ভালোবেসে থাকি সেটা শুধু তুমি। আর আমার কাছে এখন এমন একটা প্ল্যান আছে যে চাইলে আমরা এখনও এই নরক থেকে বেরোতে পারি। কিন্তু গুড্ডু রানীর কথায় কনভিন্সড হয় না। সে বলে যে এই মেয়েটা এখনও আমাদের খেলাচ্ছে। সে একটি গালাগালি দিয়ে বলে যে এই মেয়েটার কথায় একদম বিশ্বাস করিস না। কিন্তু সেইটা শুনে আবার ইমরান খুব রেগে যায় এবং তার হাতে যে জামালের বন্দুকটা ছিল সেটা সে গুড্ডুর বুকে ঠেকায় এবং বলে যে বাজে কথা বলছিস কেন, ওর নাম ধরে ডাক। এবার সেটাই গুড্ডু খুব হার্ট হয়, কারণ সে বলে যে ভাই তোকে এতদিন বাঁচালো, তার বুকে বন্দুক ধরতেও তুই একবারও ভাবলি না, এবং সে রেগে ওখান থেকে চলে যায়। এবার আমরা দেখি অন্যদিকে ইন্সপেক্টর দেবব্রত এবং শিবানীও ব্যাংকে খোঁজ নিতে আসে এবং অখিলবাবু যা বলেছিল তার সবই সত্য প্রমাণিত হয়। ব্যাংকের লোকটি বলে যে সব সম্পত্তি গায়ত্রী ম্যাডামের নামে। বিষ্ণুবাবু কেবলমাত্র একটি ভাতা পেতেন, কিন্তু এখন বিষ্ণুবাবু ব্যবসার টাকা থেকে টাকা সরাচ্ছেন। এই ব্যাংকেই ওনার অন্য একটা অ্যাকাউন্টও আছে। সুতরাং প্রমাণিত হয় যে বিষ্ণু টাকার জন্য গায়ত্রীকে সহজেই মারতে পারে। রানী এবং ইমরান তো এই সমস্যা থেকে পালানোর একটা নতুন প্ল্যান বানিয়ে ফেলেছিল। তারা তাদের প্ল্যান মতো কাজ করতে শুরু করে।
ইমরান বিষ্ণুকে ভিডিও কল করে এবং বলে, তোর পোষা কুত্তা জামাল কিন্তু আমার কাছে আছে, ও কিন্তু সব স্বীকারোক্তি দিয়ে দিয়েছে, ভিডিও কলে তার প্রমাণও আছে। আর এই যে বলে সে দেখায় এখানে রানীকে, রানীর হাত বাঁধা ছিল এবং মুখে টেপ লাগানো ছিল। এখানে ইমরান বলে যে আর এও কিন্তু আমার কাছেই আছে। ইমরান বলে যে তুই যদি তোর জামাল আর রানীকে ঠিক মতো আস্ত পেতে চাস তাহলে এক্ষুনি 50 লাখ টাকা নিয়ে আসবি, আর আগের বারের মতো কোনো চালাকি করবি না। এবার বিষ্ণু তাতে রাজি হয়ে যায়। এবার গুড্ডু আর ইমরান আগেই কিন্তু জামালের স্বীকারোক্তির ভিডিওটা বানিয়ে রেখেছিল। সেই ভিডিওটা অখিলবাবু পুলিশকে দেখান। পুলিশও সন্দেহ করে যে নিশ্চয়ই নিজেকে বাঁচানোর জন্যই ইমরান এটা করেছে। অন্যদিকে ততক্ষণে পোস্টমর্টেম রিপোর্টও এসে গেছিল এবং সেখান থেকে জানা যায় যে অপহরণের 10 ঘন্টা আগেই গায়ত্রী মারা গেছিল। সুতরাং প্রমাণিত হয় যে ইমরান গায়ত্রীকে মারেনি। অন্যদিকে বিষ্ণুর বাড়িতে যে দারোয়ানটি ছিল রিঙ্কু, সেও জবানবন্দি দেয় যে 13-14 তারিখে তো গায়ত্রী দেবী বাড়ি থেকেই বেরোননি, তাহলে কি করে উনি অপহৃত হলেন। সুতরাং সব দিক দিয়ে প্রমাণিত হয়ে যায় যে বিষ্ণুই হচ্ছে গায়ত্রীর খুনি। এবার আমরা দেখতে পাই পরের দিন বিষ্ণু টাকা নিয়ে ইমরানের কথা মতো পাহাড়ের একটি নির্দিষ্ট জায়গায় সেটি রেখে দেয়। ইমরান সেখান থেকে টাকাটা তুলে নেয়। ইমরান বলেইছিল যে টাকা পেয়ে গেলে রানী আর জামাল কোথায় রয়েছে সেই লোকেশনটা সে জানিয়ে দেবে। সেই কথা মতোই সে জানিয়ে দেয় যে রানী এবং জামালকে ফুলবাড়ি কেল্লায় রাখা হয়েছে। অন্যদিকে আমরা দেখতে পারি পুলিশের একটি লোক বিষ্ণুকে ফলো করছিল। এবার বিষ্ণু ফুলবাড়ি কেল্লায় এসে পৌঁছায় এবং জামালকে দেখতে পায় এবং ততক্ষণে সেখানে পুলিশও চলে এসেছিল। বিষ্ণু আবার সঙ্গে সঙ্গে পুলিশের বড়বাবুকে ফোন করতে যাচ্ছিল, কিন্তু এখানে ইন্সপেক্টর দেবব্রত বলেন যে আর বড়বাবুকে ফোন করে কোনো লাভ নেই, কারণ আপনার বিরুদ্ধে সব রকম প্রমাণ আমরা পেয়ে গেছি। এই জামালের জবানবন্দিও আমরা পেয়ে গেছি, আর আপনার দারোয়ানও জবানবন্দি দিয়ে দিয়েছে, এমনকি তার সাথে পোস্টমর্টেম রিপোর্ট তো আছেই। এই শুনে বিষ্ণুর মাথা ঠিক থাকে না এবং সে তার পিস্তল বার করে ইন্সপেক্টরদের দিকে তুলে ধরে। ইন্সপেক্টররা তাকে বারণ করে যে পিস্তল নামান। এবার তখনই বিষ্ণু আবারও গায়ত্রীকে হ্যালুসিনেট করে। সে দেখতে পায় কেল্লার উপরে গায়ত্রী দাঁড়িয়ে আছে এবং সেটা দেখার পরে সে বন্দুক দিয়ে জামালকে গুলি করে দেয় এবং সঙ্গে সঙ্গে বিষ্ণুকে পুলিশ অ্যারেস্ট করে। এবার আমরা দেখতে পাই রানী এবং ইমরান 50 লাখ টাকা নিয়ে সেখান থেকে পালায়। কিন্তু পিকচার তো বাকি হ্যাঁ, গল্পের আসল টুইস্ট তো এখনও বাকি ছিল। ইমরান এবং রানী মনের আনন্দে গাড়ি করে সেখান থেকে পালিয়ে যাচ্ছিল। হঠাৎ ইমরান দেখে রাস্তার মাঝখানে কেউ গাছের ডাল ফেলে রেখেছে। ইমরান উঠে সেটা সরাতে যায় এবং তখনই কেউ ব্যাট দিয়ে পিছন দিক থেকে তার মাথায় মারে এবং আমরা দেখি গুড্ডুকে। গুড্ডু বলে, মহাভারতের যুদ্ধে মহাবীর অর্জুন কি ছদ্মবেশ নিয়েছিল জানিস? বৃহন্নলার, তোদের ভাষায় ছক্কা। এবং এই সময় গুড্ডুর কথা বলায় কোনো মেয়েলি ভাব কিন্তু ছিল না। এবং এখানে আমরা জানতে পারি রানীর ছোটোবেলার ভালোবাসা ভিকি ওরফে গুড্ডু। যেদিন রানী গ্রাম ছেড়ে পালিয়েছিল সেদিন গুড্ডুও তার সাথে পালিয়েছিল। তাদের ইচ্ছা ছিল শুধু দুজনের সাথে থাকার, কিন্তু ক্ষমতা ছিল না, তাই মাঝখানে কিছু লোককে ঢুকতে দিতে হয়েছিল। যেই বারে রানী গান গাইতো সেই বারেই গুড্ডু ওয়েটার ছিল। সেখানে তারা যখন বিষ্ণুকে দেখতে পায় তারা বুঝতে পারে তাদের টাকার যোগান দেবে এই লোকটাই। এবার যখন ইমরান ফুলবাড়িতে আসে সে একদিন মদ খেয়ে তার ইতিহাস ভূগোল সব কিছু গুড্ডুর কাছে বলে দেয় এবং গুড্ডু তখনই ঠিক করে যে ইমরানই হবে তাদের বলির পাঠা। বিষ্ণুর কাছে টাকা আছে, কিন্তু সেই টাকা আবার তার স্ত্রী গায়ত্রীর। তাই তারা প্ল্যান বানায় যে গায়ত্রীকে সরাবে বিষ্ণু, বিষ্ণুকে সরাবে ইমরান এবং ইমরানকে সরাবে তারা। প্রথম দিন যে ফোনটা ইমরান পেয়েছিল সেটার পাসওয়ার্ডটা গুড্ডু খুলে দিতে পেরেছিল, কারণ সে তো জানতোই যে রানীর ফোনের পাসওয়ার্ড কি। যেদিন জামাল ইমরানকে মারতে গেছিল সেদিনও গুড্ডু সেখানে চলে এসেছিল, কারণ রানী আগে থেকেই তাকে বলে দিয়েছিল যে জামাল আজকে মারতে যাবে। অখিলবাবুকে জামালের জবানবন্দির ভিডিওটাও গুড্ডু পাঠিয়েছিল এবং এই সব কিছুই তার এবং রানীর প্ল্যানের অংশ ছিল। রানী ভেবেছিল যে গুড্ডুকে কি কোনোভাবেই ইমরান সন্দেহ করবে না। এখানে গুড্ডু বলে যে ইমরান হচ্ছে আসলি মার্দ। এই সমস্ত ছেলেরা কাদের সবচেয়ে বেশি অপছন্দ করে জানিস তো? মেয়েলি ছেলেদের। হিরো ভাববে, সন্দেহ করবে ভিলেনকে, আর ওদের গল্পে আমি জোকার, কিন্তু এই জোকারই বাজি মাত করে বেরিয়ে যাবে।
এবং আমরা দেখতে পাই সেই 50 লক্ষ টাকা নিয়ে ছোটবেলার প্রেমিক প্রেমিকা ভিকি এবং রানী তাদের নতুন সুন্দর একটা জীবনের উদ্দেশ্যে রওনা দেয়। এখানেই আমাদের ওয়েব সিরিজ শেষ হয়। তো তোমাদের শেষ টুইস্টটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। রাজা রানী রোমিও এই ওয়েব সিরিজটা তোমরা কিন্তু ক্লিক অ্যাপে দেখতে পারো। মুভি এক্সপ্লেন বাংলাতে কিন্তু আমি তোমাদের জন্য নতুন নতুন ইউনিক মুভিজ এবং সিরিজ নিয়ে আসি। তাই তোমরা কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সাবস্ক্রাইব করলে আমার খুব ভালো লাগবে।